দর্শক সবাইকে আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনের সাথে আছি আমি শেরিন জেবিন। আর আমার আজকের পর্বের অতিথি ক্যামেরার পেছনের দুজন মানুষ, চলচ্চিত্রের ভাষায় যাদেরকে বলা হয় ক্যাপ্টেন অব দ্য শিপ। আমার সামনেই বসে আছেন পরিচালক অনন্য মামুন এবং তার পাশেই আছেন নির্মাতা তপু খান। দুজনকেই স্বাগত আজকের আয়োজনে। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। ওকে, দুজনকে আসলে আমি জানতে চাইতাম যে কেমন আছেন, বাট প্রশ্নটা আজকে একটু ঘুরিয়ে করব, কারণ সরকারি অনুদান পাওয়া ছবির তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকা প্রকাশের পর অনেকেই ভালো থেকে খারাপ হয়ে গেছেন। সো আপনাদের কি অবস্থা এটা বলেন। আমি যদি আমার কথা বলি, ফার্স্ট অফ অল আমার লাইফে আমি একবারই মনে হয় অনুদানের জন্য আবেদন করেছিলাম, এটাও 2018 সালে। এরপর থেকে আমি কখনো ফিল করি নাই যে অনুদানের টাকা দিয়ে ফিল্ম বানানো উচিত। আমার কাছে মনে হয় যে এটা জনগণের টাকা নিয়ে ছবি বানিয়ে জনগণের সাথে প্রতারণা করা হয়। তো ওই জায়গা থেকে আমার কাছে আসলে কখনোই অনুদানের বিষয়টা, এটা একান্তই ব্যক্তিগত মতামত, আমার কাছে সুবিধাজনক কোনো বিষয় মনে হয় না। আর তবু ভাই কি বলবো এই জায়গাতে? আমি ভালো আছি ব্যক্তিগতভাবে। আর যদি প্রতিক্রিয়া জানতে চান অনুদান নিয়ে, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তো আমি প্রতিক্রিয়া বলার আগে একটু ছোট্ট পুরোনো দিনের সিনেমার গল্প বলতে চাই। আমরা যেমন ছোটবেলায় বিভিন্ন সিনেমায় দেখেছি কি যে হয়তোবা চরিত্র স্বামী স্ত্রী, তারা হয়তোবা ঝগড়ার ছলে স্বামী হয়তো স্ত্রীকে তালাক বলে ফেলেছে, তো সেটা সালিশ করার জন্য গ্রামের মুরব্বী কেউ একজন আসেন। আমি ভুল হতে পারি, জাতীয় গণমাধ্যমে যেহেতু কথা বলছি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে হিল্লা বিয়ে একটা টার্ম আছে হয়তোবা। আচ্ছা, তো তখন হয় কি, ওই যে বিচার করতে আসে সালিশে, সে বলে যে আচ্ছা এখন কি তুমি তোমার স্বামীর কাছে ফেরত যেতে চাও? বলে কি হ্যাঁ চাই, তার আগে তো হিল্লা বিয়ে করতে হবে, তারপরে হচ্ছে হিল্লা বিয়ের পরে তুমি তোমার স্বামীর কাছে আবার যেতে পারবে। তখন খোঁজা হয় থার্ড পার্টি কাউকে যে কে আসলে হিল্লা বিয়েটা করবে। তো যে মুরব্বী, সে যেহেতু সবকিছু সিদ্ধান্ত নেয়, তো সে চিন্তা করে কম বয়সে একটা মেয়ে, তো সে নিজেই হিল্লা বিয়েটা করবে, যে আমি তাহলে সবার অনুরোধে আমি নিজেই হিল্লা বিয়েটা করছি, আমার বউ হিসেবে কিছুদিন থাকুক, এরপরে আবার সে তার ঘরে ফেরত যাবে। কারণ সে তখন আসলে ওই বিচারিক কার্যক্রমের দায়িত্বটা পাওয়ার পরে সে নিজের থেকে যোগ্য কাউকে আর খুঁজে পায় না। তো আমাদের দেশের এই অনুদান বা এই জিনিসগুলোতে আমরা আসলে ওই পুরনো দিনের সেই চরিত্রগুলোতে ফিরে গিয়েছি। আসলে আমরা যখন কোনো কিছু দায়িত্ব পাই, আমরা আসলে নিজেদের মধ্যেই সব যোগ্য লোকজন খুঁজে পাই, নিজেদের বাইরে খুঁজে পাই না, নিজেদের মধ্যে থাকুক বিষয়টা। তো ঘরের বাইরে কেন যাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু আমি দেখছি এবং যে ডেটাগুলো আছে, আমি জানি না সব অথেন্টিক কিনা, মনে হচ্ছে ওরকম হয়েছে আর কি। ব্যাপারগুলো নিজেদের মধ্যেই সবকিছু, নিজেরাই সবকিছু ডিস্ট্রিবিউট করছি, নিজেদের মধ্যেই থাকছে। তো এই হিল্লা বিয়ের মতো আর কি এখনকার অনুদানটা হয়ে গেছে মনে হচ্ছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কোনো ইসলামিক দৃষ্টিকোণ থেকে কষ্ট দিয়ে থাকি এই কথাটা বলে, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। মামুন হয়তো খালি হাসছে মুচকি মুচকি। আসবো আপনার কাছে, আমি আসবো, কিন্তু তার আগে আমি আরেকটু জানতে চাই যে 12টি পূর্ণ দৈর্ঘ্য সিনেমা এবং 20টি স্বল্প দৈর্ঘ্য সিনেমা সব মিলিয়ে 32টি ছবিকে 13 কোটি টাকা দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে, কতটা ইতিবাচক, কি বলবেন? আমার কাছে যদি জিজ্ঞেস করেন, চলচ্চিত্রের জন্য যে কোনো আসলে অর্থ মানে বরাদ্দ হওয়াটা পজিটিভ, ইতিবাচক, কিন্তু সেটা আসলে যেই মাধ্যমে বা যেই প্রসিডিউরের মাধ্যমে হচ্ছে সেটা আসলে কতটুকু ঠিকঠাক, এটা আমি আসলে সন্দিহান। মানে যারা পেয়েছে আসলে এই ছবিগুলো বাংলাদেশের আপামর জনসাধারণের চলচ্চিত্রের রুচিবোধের ক্ষেত্রে কতটুকু পরিবর্তন নিয়ে আসতে পারবে আমি জানি না, আমি সন্দিহান। হয়তোবা আপনি দেখবেন যে হ্যাঁ নামগুলো অনেক সুন্দর, কিন্তু আমি মনে করি চলচ্চিত্র হচ্ছে সবার কাছে পৌঁছানোর মতো একটা জিনিস। অনেক দুর্বোধ্য নাম আছে এখানে অনেকগুলো, যেগুলো সাধারণ দর্শকরা আসলে নিতে পারবে কিনা সেটা আমি সন্দিহান। আর আমরা এই প্রসঙ্গে কথা বলবো, আর অনেক বিস্তর অনেক গল্প শুনবো এরকম। মামুন ভাইকে কিছু জায়গা যোগ করবেন? আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে মানে অনুদানের বিপক্ষে আমি না, আবার অনুদানের পক্ষেও আমি না। আচ্ছা, একটা স্ট্যাটাস দেখি। আচ্ছা, অবশ্যই। এই যে এখানে শিল্প রক্ষার জন্য যদি শিল্পকলায় অডিটোরিয়াম থাকতে পারে চলচ্চিত্র রক্ষার জন্য, তাহলে প্রত্যেকটি জেলায় সরকারি সিনেমা হল নেই কেন? একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। গত 10 বছরে চলচ্চিত্রের যত টাকা অনুদান দেয়া হয়েছে, তাতে আদৌ চলচ্চিত্রের কোনো লাভ হয়েছে? আমার মনে হয় না। উল্টো অনুদানের চলচ্চিত্রগুলোকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়, যেখানে আসল প্রযোজকরা বঞ্চিত হয়। গত 10 বছরের অনুদানের টাকা দিয়ে যদি হল বানানো হতো, তাহলে চলচ্চিত্রের অনেক উপকার হতো।
কি মনে হলো, কেন মনে হলো চলচ্চিত্রের কোনো লাভ আমার হয় না? ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে যে আমরা শিল্প এবং সংস্কৃতি রক্ষার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে শিল্পকলা বানিয়েছি, সেখানে একটা করে অডিটোরিয়াম আছে। আপনি চলচ্চিত্রের জন্য কিন্তু কিছুই করেন নাই। যদি শিল্প রক্ষার জন্য একটা অডিটোরিয়াম থাকে, তাহলে একটা সিনেমা হল করতে বাধা কোথায় ছিল? একটা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা সিনেমা হল দরকার ছিল। আজকে আমাদের দেশে বড় বড় ডিস্ট্রিক্ট লেভেলের জেলাগুলোতে একটা হল নাই, এবং সেখানে যদি ছোটোখাটো হল থাকে সেটাতে যাওয়ার মতো পরিবেশ নাই। ওকে, নোয়াখালীর মতো এত বড় একটা ডিস্ট্রিক্টে একটা হল নাই, সিরাজগঞ্জের মতো একটা ডিস্ট্রিক্ট যেখানে আগে 5টা হল ছিল সেখানে হল নাই, রংপুরেও আছে একটা ছোটোখাটো হল, দিনাজপুরের দিকে কোনো হল নাই, এরকম অনেক ডিস্ট্রিক্ট, মানিকগঞ্জ আছে, অনেক জায়গা আছে, সেখানে আপনি কোনো হল পাবেন না। তা আমার প্রথমটাই কথা ছিল, যদি শিল্পকলা একাডেমি থাকতে পারে, সেখানে একটা 200 সিটের থিয়েটার হলো না কেন এতদিনও? এটা তো এই গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের জন্য বড় কিছু ছিল না। আর আমরা অনুদানটা কেন দিচ্ছি? অনুদানটা যেটা দিচ্ছি, আমি অনুদানের যে শর্ত সব জিনিসগুলো আমি পড়েছিলাম, সেটা হচ্ছে চলচ্চিত্রকে উৎসাহ প্রদান করা, দেশের কৃষ্টি কালচারকে অনেক দিন বাঁচিয়ে রাখা, নতুন এবং তরুণ উদ্যোক্তা বা উদীয়মান মানে পরিচালকদের, যাদের কাছে ফান্ড নাই, ভালো প্রজেক্ট বানাইতে চায়, তাদেরকেও একটু হেল্প করা। তা আপনি যদি এই সবগুলো সার্বিক জিনিস বিবেচনা করে দেখেন, তাহলে কোনোটাতেই আপনি অনুদানের গত 10 বছরে একটা সাকসেস পাবেন না। আমার জানা মতে 2টো ছবিকেই আমি সাকসেস দেখেছিলাম। একটা হচ্ছে গুলোইয়ের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে উনি 70 লাখ টাকা নিচে অনুদান, এবং সেখানে আরও 1 কোটি 2 কোটি টাকা যোগ করে একটা বড় ছবি বানিয়েছিল, খুব ভালো একটা প্রজেক্ট। লাস্ট এবার ঈদে একটা ছবি দেখলাম চক্কর, সেটার ক্ষেত্রেও আমি ওই একটা জিনিসটা দেখছি, অনুদানের ছবি মনে হয় নাই। এর বাহিরে আমি একজন নির্মাতা হিসেবে গত 10 বছরে কোনো ছবির নাম বলতে পারবো না যে ছবিটা আদেও জনগণের, আপনি কৃষ্টি কালচার কী দিয়ে রক্ষা করবেন? আপনি বাঁচায় রাখতে চান, বিজনেস ইস্যু বাদ, আপনার চলচ্চিত্রটা কেউ দেখলোই না, আপনার চলচ্চিত্রটা কোথায় রিলিজ হলো এটাই কেউ জানলো না, তাহলে সেটার পিছনে জনগণের এত কষ্টের টাকা দেওয়ার দরকারটা কি? এটার তো কোনো মানে নেই। যে কোনো একটা জায়গায় আপনাকে থাকতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা টাকা দিছি, এটা দিয়ে আমাদের কৃষ্টি কালচার বাঁচা, অনেক মানুষ দেখছে, এরকমও কোনো বিষয় নাই। আমার মনে হয় যে অনুদানের যে কমিটি আছে, এখন অ্যাকচুয়ালি আমরা যেহেতু নতুন করে সব কিছু রেডি করতেছি, সেখানে কিন্তু অনেক প্রশ্নই এবার উঠে এসেছে। আপনি দেখবেন অনুদানের এবার যে নীতিমালা, যে প্রজ্ঞাপনটা জারি করা হলো, তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে একটা তর্ক বিতর্ক। আমার মনে হয় না আজ অবধি লাস্ট 20 ইয়ার্সে কোনো অনুদান নিয়ে এত তর্ক বিতর্ক হয়েছে। এবার কিন্তু এটা বেশি, যেটা কিন্তু আমরা আশা করি নাই। এইবার আমরা সবাই আশা করছিলাম যে একটা ফেয়ার, অনেক সুন্দর একটা জিনিস দেখ। আমি আনফেয়ার বলছি না, আমি বলছি না যে এটা আনফেয়ার হয়েছে, এটাও বলছি না, কিন্তু যেহেতু আমরা চলচ্চিত্রের মানুষ, কারা অনুদান নিচ্ছে, কাদেরকে আপনি অনুদান দিচ্ছেন, তাদের ব্যাক ডেটে কি আছে, কারণ এটা তো একটা পরীক্ষিত বিষয়েরও ব্যাপার আছে, ব্যালেন্সিংয়ের একটা বিষয় আছে। এবার যে অনুদানপ্রাপ্ত আপনি যে ছবিগুলো আসতেছে, এটার সাথে আসলে আমাদের জনগণ কতটা নিজেদেরকে কানেক্টেড করতে পারবে, কতটা আমরা যে উদ্দেশ্যে অনুদানটা দিচ্ছি সেটা কতটুকু সাকসেস হবে, এটা কিন্তু আসলেই একটা ভাবার বিষয় আছে। তবু ভাই কি মানে আপনি কি কোনো কিছু এক্সপেক্ট করেছিলেন? আসলে একটু এক্সপেকটেশন তো বেড়ে গিয়েছিল। আসলে সব জায়গায় যেহেতু শুনছি যে বাক স্বাধীনতা এসছে, তারপর হচ্ছে সবকিছু সংস্কার হচ্ছে, তো সে জায়গা থেকে একটু তো আশা জাগতেই পারে মনের মধ্যে। আর যেই প্র্যাকটিসটার কথা মামুন ভাই তুলে ধরলেন, এটা তো আসলে এখন শুরু হয়নি, এটা দীর্ঘ সময় যাবতই হচ্ছে। আমরা বিগত সময়তেও দেখেছি আসলে বিশেষ মানে কিছু ইভেন্টকে কেন্দ্র করে বা বিশেষ কিছু ব্যক্তিবর্গকে কেন্দ্র করে অনুদানগুলো চলে এসেছিল, এবং কি ওই স্বজনপ্রীতি যে জায়গাটা তৈরি হয়, কাছের মানুষজনকে দেয়াটা, এটা সবসময় চলে আসছে। আমি অনেক বছর আগে, বোধহয় 5-6 বছর আগে বোধহয় একবার সাবমিট করেছিলাম, এরপর আর দেইনি। তো এগুলো নিয়ে কথাও বলি না, কথা বললে অনেকে বলতে পারে কি যে হয়তো উনি পায়নি এর জন্য বোধহয় বলছে। সবার তো জনে জনে গিয়ে আমার বলা সম্ভব না যে আমি এখানে অ্যাপ্লাই করিনি। তো এই প্র্যাকটিসটা আগে থেকেও চলে আসছে। আমরা ভেবেছিলাম এবার হয়তো নতুন কিছু হবে, অনেক রকম সংস্কারের কথা শুনেছি, অনেক কিছু বলছেন, অনেক কিছু করে ফেলবেন, কিন্তু সেটা আসলে হয়নি। মামুন ভাইয়ের কথার সাথে আমি একমত। যেমন ব্যাপারটা হচ্ছে প্রতিবাদ সবাই করে, আমাদের এখানে এটা খুব ভালো জিনিস, সবাই প্রতিবাদে একত্রিত হই আমরা। তো যখন সমাধানের দায়িত্বটা সেখান থেকে একজনকে দেয়া হয়, সে আসলে আগের মতোই হয়ে যায়, সে তখন নিজের থেকে যোগ্য কাউকে আর পায় না খুঁজে, নিজেদের থেকে। এবার যেটা হয়েছে যে তালিকা প্রকাশের পর অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন মম, এবং সাথে আরো দুজন পদত্যাগ করেছেন, যদি তাদের নাম বলি একদমই তাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিনেতা নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। এটা কি কোনোভাবে স্বচ্ছতার বিরুদ্ধে প্রশ্ন তোলে কিনা?
হ্যাঁ, আমি যদি একটু অ্যাড করি, আসলে ওনারা কি কারণে আসলে পদত্যাগ করছেন বা রিজাইন দিয়েছেন, এটার আসল কারণ তো আর আমরা বলতে পারছি না, যেহেতু ওনাদের সাথে ডিরেক্টলি কোনো কথাবার্তা হয় নাই। তো যেহেতু কথাবার্তা হয় নাই, কিন্তু কি মনে হচ্ছে, তবে অবশ্যই যদি অ্যাজ এ অডিয়েন্স আমাকে বলেন, তাহলে আমি অবশ্যই বলবো যে একটা কমিটি থেকে 3 জন লোক এইভাবে মানে সরে যাওয়ার ব্যাপারটা আসলেই অনেক দৃষ্টিকটু দেখায়। দ্যাট মিনস এটার ভিতরে এমন কিছু হয়তো বা তাদের ভালো লাগেনি যেখান থেকে তারা সরে আসছে। তো আর বিষয়টা মানে এরকম, ওই যে বললাম না যে আসলে হয়তোবা যদি এটা একটা নির্বাচিত সরকার থাকতো তখন হয়তোবা আমরা এত কথা বলতাম না, কারণ আমরা এটা জানি দলীয়গতভাবে সরকার থাকলে কিছু দলীয় লোকজন পাবে, এটা কিন্তু নির্বাচিত সরকার না, এটা একটা ওপেন সরকার, এটা আমি বলবো জনগণের সরকার, সবাই মিলে আমরা একটা লোককে বসাইছি। তো এবার তো আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি থাকবেই অন্যান্য গভর্নমেন্টের তুলনায়, কিন্তু আমি মনে করি যে সেই চাওয়া পাওয়াটা পূরণ করতে পারে নাই, এটার একদম স্পষ্ট একটা ছাপ কিন্তু এই মানে লিস্টে বা প্রজ্ঞাপনে আমরা পাইছি। আপনি বোধহয় মানে প্রোগ্রাম শুরুর আগে একটা বিষয় বলছিলেন যে অনেকে পদে থেকে অনেক স্ট্যাটাস দিয়েছে বা কিছু একটা, ওই বিষয়টা একটু বলেন না। এটা আসলে হয়েছে কি, আমি মামুন ভাইয়ের আগের প্রশ্নটার সাথে একটু অ্যাড করতে চাই। দেখুন, শিল্পীরা আসলে অন্যরকম হয়। তো যারা ছিলেন এই কমিটিতে, যাদের পদত্যাগের কথা আপনি বলছেন, তারা আসলে শিল্পী বিভিন্ন ক্ষেত্রের। তো সেই জায়গা থেকে তাদের সবার একটা অবস্থান রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। তারা যখন দেখেছে সে অবস্থানটাকে বা দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হবে এরকম কিছু দেখেছেই হয়তো বা তারা ওখান থেকে চলে এসছে। আর সবার প্রতিবাদ কিন্তু একরকম হয় না। তো আমি যখন কোনো প্রতিবাদ করি, আমি হুট করে কিন্তু আমি আন্দোলন শুরু করবো না বা আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যাব না। আমার প্রতিবাদের ভাষাটা হবে অন্যরকম। তো যেহেতু তারা শিল্পী, তারা হয়তো বা এভাবেই প্রতিবাদটা করেছেন কোনো অস্বচ্ছতার বিরুদ্ধে, এটা আমি মনে করছি আমার জায়গা থেকে। আর যেটা আপনি জিজ্ঞেস করলেন যে হ্যাঁ, আমার সকালেই চোখে পড়লো যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কেউ একজন একটা ডেটা এখানে দিয়েছে, যে ডাটাটা আসলে কতটুকু অথেন্টিক আমি জানি না, আমি একটু বলছি। এই যে অনেকেই চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন পদে আছেন, কিন্তু তারাও মানে তাদের নামটা এসেছে অনুদান পাওয়া ছবির তালিকায়। এই বিষয়টা নিয়ে অনেকে অনেক স্ট্যাটাস দিয়েছে, এগুলো যদি একটু বলেন। হ্যাঁ, আমি দেখছি, সকালেই আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখানে যেমন একজন আছেন ফিল্ম আর্কাইভ বিশেষজ্ঞ কমিটি সদস্য, তারপর একজন হচ্ছে 2018 এবং 19 অর্থ বছরে তিনি অনুদান পেয়েছিলেন, যে ছবিটা এখনো মুক্তি পায়নি। তো তারই হচ্ছে হয়তোবা হাজব্যান্ড, তিনি পেয়েছেন। দুজনকে পেলাম আমরা। এরপর আরেকজনকে আমরা দেখছি, উনি চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য। একজন আছে এখানে চলচ্চিত্র অনুদান উপকমিটির সদস্য। তারপরে একজন আছেন এই জাতীয় চলচ্চিত্র পরামর্শক কমিটি এবং চলচ্চিত্র অনুদান স্ক্রিপ্ট বাছাই কমিটির সদস্য, চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য। মানে এরকম লোকগুলো, মানে আমি যদি ভুল না করে থাকি, এই সবগুলো কমিটি আসলে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে, রাইট মামুন ভাই? তো এখন যখন যারা দায়িত্ব পেয়েছেন তারা তাদের মধ্যে যখন ডিস্ট্রিবিউটটা করবেন, তখন একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বলবেন, সব জায়গায় একটা মানে সমালোচনা হবে, আর কেউ সমালোচনার ঊর্ধ্বে না, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা শর্ত। আমরা যদি একটু পুরনো দিকে যেতে চাই, আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার উনি কিন্তু ডিজার্ভ করেন যে কোনো বাংলাদেশের বড় অ্যাওয়ার্ড। তো উনি যখন একবার বোধহয় উনি কমিটিতে ছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কমিটিতে ছিলেন, তখন কিন্তু তাকেও হচ্ছে আজীবন সম্মাননা দেওয়া হয়, তিনি কিন্তু সেটা ডিজার্ভ করেন। তারপরেও কিন্তু মানুষ সেটা নিয়ে কথা বলেছে, ওই সময় কথা বলেছে, এবং যে যার মতো যুক্তি তৈরি করেছে। তো সেই জায়গায় থেকে যদি ওনারা যদি ছাড় না পেয়ে থাকেন, মানে ওনাদের নিয়ে যদি কথা হয়ে থাকে, তাহলে এখন দেখেন এখানে যারা রয়েছেন, আমি নামগুলো বলছি না তাদেরকে, আমি জানি না যে এটা আসলে কতটুকু অথেন্টিক ইনফরমেশনগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা হয়তো বা যাচাই বাছাই করলে পাবেন। তো এখানে আসলে প্রশ্নটা এইভাবেই উঠে যায়, এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে কিন্তু শুরু থেকে এটা নিয়ে একটা নেতিবাচক প্রভাব পড়লো। এখন তারা যখন জানবে এই ছবিগুলাই আসছে সিনেমা হলে, যদি আদৌ আসে, তারা আসলে কতটুকু এটাতে মামুন ভাইয়ের কথা সূত্র ধরে বললাম যে কতটুকু পার্টিসিপেট তারা করবে, কারণ মানুষ আসলে না। এবং এই অনুদান নিয়ে কিন্তু আরেকটা গল্প শুনছিলাম আপনার কাছ থেকে, এরকম যে আপনি সম্ভবত এমনটা বলছিলেন যে কেউ প্রামাণ্যচিত্রের জন্য 65 লক্ষ টাকা পেয়েছে, এবং অ্যামাউন্টটা আসলে আমি এখানে বলতে চাই না। ঘটনাটা কি হয়েছিল একটু বলেন না। আমি গতকালকে আমাদের এক সম্পাদক, উনি খুবই গুণী সম্পাদক, তার একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস থেকে আমি পেলাম যে কেউ একজন, তিনি আসলে নিজে অনুদান পেয়েছেন প্রামাণ্যচিত্রের জন্য, তিনি সেই প্রামাণ্যচিত্রটা একাই সে তার মতো করে বানিয়েছেন। এটা দোষের কিছু না, একা সে বানাতে পারেন, ইফ হি ইজ ক্যাপেবল। তো সে বানিয়ে সে আবার সেটা মন্ত্রণালয়ে জমাও দিয়েছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আসলে আপনি এই প্রামাণ্যচিত্র দেখাবেন কোথায়, তখন তিনি বললেন যে এটা আসলে মন্ত্রণালয়ের জন্য বানিয়েছি, মন্ত্রণালয় দেখবে, আপনাদের জন্য না, দর্শকের জন্য এটা না। তো
এর কিছুদিন পরে সে একটা আলাদা ব্যবসা শুরু করেছেন। তো আমার সেই বন্ধু মানে সন্দেহ করছেন যে হয়তোবা অনুদানের মানে সিংহভাগের টাকাটা দিয়ে সে তার সেই ক্যামেরা এবং এডিটিং বা যেই ব্যবসাটা সে ব্যবসাটা শুরু করেছেন, আর বাকি টাকাটা দিয়ে সে ওই প্রামাণ্য চিত্রটা বানিয়েছেন, যেটা সে মন্ত্রণালয়ে জমা দিয়েছেন, যেটা আমরা আসলে সাধারণ মানুষ দেখিনি। তো এটা আসলে উচিত না। আমার মনে হয় কি, যেহেতু জনগণের ট্যাক্সের টাকায়, আমিও সেখানকার একজন অংশীদার, তো আমাদের ট্যাক্সের টাকায় যেই সিনেমাগুলো হবে সেটা যদি আমিও কখনো বানিয়ে মানে পাই, ভবিষ্যতে বানাই, আমার মনে হয় তখন এটা সবাইকে দেখানো উচিত যেটা আমি করেছি, সেটা যেমনই হোক না কেন। এটা অবশ্যই, কারণ এই অনুদানের টাকাটা কিন্তু মানে সরকারের না, এটা আমার টাকা, সাধারণ মানুষ হিসেবে আমার টাকা, আরো আমার মতো আরো বাঙালি যারা আছেন, বাংলাদেশের নাগরিক, আমাদের টাকা। এই টাকাটা নিয়ে যখন নয়ছয় হয়, এটা সত্যি মানে সত্যি অনেক দুঃখজনক, অনেক কষ্টের। মূল সমস্যাটা কোথায়? আর এই কষ্টের সময় দেখছি যে এই গল্পগুলো যখন বলছি, মামুন ভাই শুধু হেসেই যাচ্ছে। না, মূল সমস্যাটা কোথায় আমি একটু অ্যাড করি যে আসলে জনগণ, আমাদের দেশের জনগণ আসলে এত বেশি কি বলে এটাকে আশ্বাস পেয়ে অভ্যস্ত, তো এরা একটুতেই আশার আলো দেখে। যখনই যে আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোটা দেখতে যাই, যখনই দেখতে যাই, যখন সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা এই যে বিভিন্ন জায়গায় আমরা যখন এই কথাগুলো বলি, প্রভাব পড়ছে কিন্তু সাধারণ জনগণের উপরে, শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে না, পুরো দেশের জন্য নেতিবাচক একটা প্রভাব পড়ছে। এটা কিন্তু ধরেন সরকারের প্রতি একটা সবার আস্থা হারাচ্ছে, যে না আগের মতোই, আগে যা দেখেছি আমরা ব্যাড প্র্যাকটিস, এখনও সেটাই হয়তো বা হচ্ছে। তো এটা কিন্তু সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। শুধু একটা চলচ্চিত্র অঙ্গনকে আমরা এখানে বললে ভুল হবে সেটা। আমি যদি একটু পাইরেসি প্রসঙ্গে আসি, মানে ছবি পাইরেসি প্রসঙ্গে একটু জানতে চাবো মামুন ভাইয়ের কাছে, বিকজ মানে সম্প্রতি আমরা দেখেছি যে ঈদের সিনেমা পাইরেসি হয়ে গিয়েছে, এবং শুধু দেশের গণ্ডিতে না, দেশের বাইরের দিকে তাকালেও সিনেমা পাইরেসি হচ্ছে, এবং বলিউডেও খুব মানে সালমান খানের সিনেমা সেটাও পাইরেসি হয়ে যাচ্ছে। এবং পাইরেসির বিষয়টা যেটা হচ্ছে, আগে হল প্রিন্ট হতো, এখন সেটা হচ্ছে একদম ফুল এইচডি প্রিন্ট। তো এই যে দেশের সিনেমাগুলো এইভাবে পাইরেসি হচ্ছে, কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, মানে এটা তো প্রশ্ন রাখাটাও অযৌক্তিক, কারণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এই বিষয়টা নিয়ে একটু শুনতে চাই। আসলে এটার বিষয়টা একটু আমি যদি ব্যাখ্যা করি, আমাদের লাস্ট 2টা ছবি আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের মেগা স্টার সাকিব খানের, একটা হচ্ছে বরবাদ, একটা হচ্ছে তাণ্ডব। আমি আসলে এটাকে পাইরেসি বলতে মানে ইচ্ছুক না, এটাকে পাইরেসি বলে না। পাইরেসি যেটা আমরা সারা জীবন দেখে আসি, সেটা হচ্ছে যে থিয়েটার থেকে তৃতীয় কোনো ডিভাইসের মাধ্যমে কেউ একটা কোনো কিছু ভিডিও করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, বা এটা গুগল ড্রাইভে উঠছে বা বিভিন্ন ওয়েবসাইটে উঠছে। কিন্তু আমাদের এই 2টা ছবির ক্ষেত্রে আমরা দেখলাম, যেটাকে আমরা মাস্টার প্রিন্ট বলি, এইচডিও আমি বলবো না, কারণ এইচডি না, এটা হাই ডেফিনেশন 4Kও পাওয়া গেছে। তাহলে এটা কোত্থেকে এইটার দেখেন, এটার যেটা আমার কাছে মনে হয়েছে পার্সোনালি, সেটা হচ্ছে যে একটা পক্ষ তো অবশ্যই আছে যারা চায় না যে শাকিব খান অনেক বড় কিছু করে ফেলুক, এটা একটা পক্ষ সবসময় আমাদের দেশে ছিল। এই পক্ষটা কোনোভাবে এই যে বিদেশি কোনো কোম্পানি, আমরা এখন কিন্তু দেখেন পাইরেসি কেন হয়, পাইরেসির বেনিফিটটা কি? ওখানে দেখবেন যে আগে কি হইতো, আগে পাইরেসিগুলো কলকাতা হারবালের বিজ্ঞাপন থাকতো। দ্যাট মিনস যে পাইরেসি করতো সে টাকাটা পাইতো কলকাতা হারবালের কারো কাছ থেকে, একটা ছোট্ট অ্যামাউন্ট ছিল, একটা ছোট হল থেকে করতো। এখন আমার কেন জানি মনে হয় এই পাইরেসির অ্যামাউন্টটা দ্বিগুণ হয়ে গেছে, কারণ এখানে একটা ইন্টারন্যাশনালি সবচাইতে বড় অনলাইন ক্যাসিনো গ্রুপ দেখবেন অ্যাড যাচ্ছে, আপনি ওটা দেখেন ক্যাসিনো কোম্পানির। দ্যাট মিনস এটা অনেক বড় ডিলে বিক্রয় হয়েছে। বড় ডিলটা যখন হচ্ছে তখনই কিন্তু এইচডি প্রিন্টটা বের হয়ে আসছে বা মাস্টার প্রিন্টটা বের হয়ে আসছে, এবং এই মাস্টার প্রিন্টটা কোনোভাবেই, এটা হয় প্রোডাকশন হাউস যারা ছবিটা বানিয়েছে, এই ছবিটার সাথে যারা যুক্ত, তাদের মধ্য থেকে কেউ এটা সেল করেছে, অথবা এটা প্রজেকশনের জন্য যখন তৃতীয় কোনো পক্ষকে দেওয়া হয়েছে তাদের কারো কাছ থেকে এটা বেরিয়েছে। এটা কিন্তু হল থেকে হয় নাই, যেটা কিন্তু ইন্টারন্যাশনালি কোনো দেশেই হয় না, খুব হয় না। আমরা ইন্ডিয়াতে 1-2টা ছবি পাইরেসি দেখেছিলাম, সেটা সেন্সর কপি হয়েছিল, বাট এইরকম কপি আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এই রেকর্ডটা আছে কোথাও, আমার জানা মতো কোথাও নেই। তো এটা আসলে আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটা দিক, কারণ আমরা যে আমাদের দেশের এই পাইরেসিটাও তাহলে মানে উচ্চ পর্যায়ে হচ্ছে, আমরা বলতে পারি উচ্চ পর্যায়ে। আমি বললাম যে এটার সাথে আমাদের নিজেদের লোক জড়িত। আমি যদি স্ট্রেট বলি, হয় প্রোডাকশন হাউসের লোক কেউ আছে যারা ধরেন এই যে একটা সিনেমা যখন পোস্ট প্রোডাকশন শুরু হয়, ফাইনাল প্রিন্ট থেকে, এডিটিং প্যানেল থেকে, স্টুডিও থেকে, প্রডিউসারের ঘর পর্যন্ত, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এইরকম টিমের কেউ একজন জড়িত আছে, অথবা যখন আমরা প্রোডাকশন হাউস থেকে ডেলিভারি করতেছি, যারা ডিস্ট্রিবিউশন করবে ছবিটাকে, যে কোনো একটা কোম্পানিকে আমরা দিচ্ছি, তাদের কাছে যখন একটা মাস্টার কপি যাচ্ছে, সেই কোম্পানি বলতেছে না আমাদের এখান থেকে হলে তো হলের নাম না, হলের নাম আসার আগেও কিন্তু আপনার কাছে আমি যে কপিটা পাঠাইছি ওই কপিতে কিন্তু ওটা একটা মাস্টার প্রিন্ট যায়।
আপনার অফিসে যখন এই কপিটা ঢুকলো আমি কিভাবে বুঝবো যে এইটাকে আপনি প্রসেসিং করার আগে এখান থেকে কেউ কপি করে দেয় নাই? সো এইটা খুব মানে আমি বলবো এটা কিন্তু চলচ্চিত্রের জন্য খুব ভয়ঙ্কর একটা বিষয় আছে। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? এটা আসলে আমার মনে হয় প্রোডাকশন হাউসেরই উদাসীনতা, কারণ তার ছবিটা কার কার কাছে থাকবে এই লিস্টটা আসলে আমার মনে হয় মেনটেন করা উচিত, এবং যখন প্রাইসটা হয়েছে তখন সবাইকে আসলে আইনের আওতায় আনা উচিত। আদারওয়াইজ এটা আসলে সমাধান হবে না, খুব হার্ড হতে হবে এখানে আমাদেরকে। মানে লাইক আমার অফিসে যখন আমার একটা ছবি থাকে তখন হয়তো বা 2-3 জনের কাছে এটা অ্যাক্সেস থাকে। এই পাইরেসিটা কিন্তু শাকিব খানের সিনেমার সাথেই হচ্ছে বেশি। সেটাই বললাম, সেটা তো মামুন ভাই বললেন। তাহলে তার নিজের লোকই কি তাহলে এই সিনেমাটাকে দিয়ে দিচ্ছে কোথাও? না 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 না, এটা নিজের লোক। এটা কারণটা হচ্ছে কি, দেখুন বাজারে তারই চাহিদা মানে সেটাই বিক্রি হয়ে যাওয়ার চাহিদা থাকে। কারণ শাকিব খানের চাহিদা আছে, তাকে বিক্রি করা যায়, এর জন্যই তার পাইরেসি। আমি ওইটাই তো আপনাকে বললাম যে আমি নিজে লোক বলতে যেটা বুঝেছি, আপনি যেরকমটা বলছিলেন মামুন ভাই, যে এই সিনেমাটার সাথে জড়িত যারা, সংশ্লিষ্ট যারা, তারাই এটাকে পাইরেসি করছে, মেইন প্রিন্টটা নিচ্ছে। সেক্ষেত্রে তো ভেতরের লোকজনেরই বিষয়টা কি হচ্ছে, কথার কথা যে আমি আমার অফিস থেকে একটা মাস্টার প্রিন্ট দিয়ে পাঠাইলাম একটা অফিসে যেখানে ডেলিভারি করতে হবে। কথার কথা আমি কাকে দিছি? আমার একটা পিওনির কাছে দিছি, কথার কথা, বা আমি কাউকে একটা দিছি, আমরা তো একটা ওপেন হার্ড ড্রাইভে পাঠাই দিছি। তো এখন ওকে কেউ ফোন করে বলল, এই যে বললাম যে পাইরেসি তো এখন অ্যাড দিয়ে বিক্রয় হচ্ছে, আগে কলকাতা হারবাল, এখন ওকে যদি কেউ অ্যাড বলে যে তোকে 2 লাখ টাকা দিয়ে দিবে আমার প্রিন্টটা দিয়ে দে, ও কি একবারও ভাববে? ও তো সাথে সাথে দিয়ে দিবে, কারণ ওর স্যালারি তো 10 টাকা। তো এই যে ব্যাপারগুলো আমি জড়িত মিনস আমি এটা বলতে চাচ্ছি, এখন কেন শাকিব খানের ছবি হচ্ছে, এটা তো যে কোম্পানি কিনতেছে, অন্য একটা ছবি পাইরেসি হলে কতজন লোক দেখবে, আর এটা দেখার জন্য কতজন লোক বসে আছে। ওরও তো এরকম, এটা অনেকটা বিজ্ঞাপন চিত্রের মতোই, ওই আমরা টিআরপি হিসাব করি না, কত ভিউয়ার্স দেখলো, কীরকম মানুষ দেখলো, সেটার উপর রেট। তো ওই জন্যই মূল টার্গেটই শাকিব খানের ছবি, অন্য কোনো কিছু না। যখন টিকিট পাওয়া যাচ্ছে না, এই যে একটা ক্রাইসিস, এইটা থেকে উত্তরণের উপায়টা কি? আসলে দেখেন, ফার্স্ট অফ অল আমি যতটুকু ফিল্ম নিয়ে লাস্ট 15 ইয়ার্স ঘাটাঘাটি করছি, সেখানে আমাদের এখানে এখনও একটাও প্রোডাকশন হাউস, অর্গানাইজড কোনো প্রোডাকশন হাউস নেই। যেমন আমি বারবারই বম্বে ইন্ডাস্ট্রির কথা বলি, বম্বে ইন্ডাস্ট্রিতে যখন একজন ডিরেক্টর এবং প্রডিউসার একটা স্টুডিও ফিক্সড করে নিল, যে স্টুডিওতে এডিটিং, ডাবিং সব কিছু হচ্ছে, ওইটা একটা জায়গা থেকে কন্ট্রোল হচ্ছে। ইভেন আমাদের এখানে কি হয়, রাত 2টার দিকে আমার প্রডিউসার হুট করে ফোন দিয়ে বলতেছে, ভাই এরকম তোমার ভাবি তো বললো টাকা দিয়ে ছবিটা বানাইছো, একটু আমার একটা পেন ড্রাইভে পাঠাই দিও তো, কেমন একটু দেখবো। তো আমার প্রডিউসার আমার ফোন করে বলতেছে আমি পেন ড্রাইভ পাঠাই দিছি, এখন এটা কোথায় থেকে কই গেছে আই ডোন্ট নো, আমি তো জানি না। এই প্রসেসিংটা কিন্তু বম্বে নাই, বা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতেও নেই। ওখানে আপনি শুটিং করে আসলেন, আপনি র ফাইলটা দিচ্ছেন, ইভেন ডিরেক্টর, প্রডিউসার কেউ কখনো এটার মাস্টার ফাইল নিতে পারে না, ওকে আন্ডারটেকিং দিয়ে নিতে হবে। তো ওইটা একটা জায়গার থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে, আর আমাদেরটা এটা হয়ে গেছে, এটা তো আমরা না জানি না। আমার ওই পিওনও হার্ড ড্রাইভ নিয়ে দৌড়াচ্ছে, আমার অ্যাসিস্ট্যান্টও হার্ড ড্রাইভ নিয়ে দৌড়াচ্ছে, স্টুডিওর ডাবিংয়ে গেছে সেও একটা হার্ড ড্রাইভ নিয়ে দৌড়াচ্ছে। নিজেদেরকে আসলে সো এটা একটা অর্গানাইজ প্রসেসিং, সতর্কতা না, এটা একটা প্রসেসিং এর মধ্যে ঢুকতে হবে। এই প্রসেসিং এর বাইরে গেলে এটা না গেলে এটা এই জায়গায় তপু খানের অভিজ্ঞতাটা কি একটু জানতে চাই, আর কিছু একটা বলতেও চাচ্ছিলাম। আমি বলতে চাচ্ছিলাম যেটা, যে আসলে দেখেন অনেক সময় আমরা প্রযুক্তির অপব্যবহার করে থাকি। লাইক ভাইয়া যেটা বললেন, হার্ড ড্রাইভে হতে পারে, আবার অনেকে গুগল ড্রাইভ বা বিভিন্ন মাধ্যমে, মানে আনা নেয়া করার সহজলভ্যতার ক্ষেত্রে আমরা চিন্তা করি মানুষকে পাঠাবো কেন, আমি গুগল ড্রাইভ করে দিচ্ছি, ওখান থেকে উনি ডাউনলোড করে নেবে। গুগল ড্রাইভে কিন্তু এখন 20 জিবির মতো ফাইলও আপলোড করা পসিবল, একদম হাই রেঞ্জে, মানে কি বলে এটাকে, মানে খুব উচ্চ মানে রেজুলেশনের। তো সেই জায়গা থেকে হয় কি, ওটা কেউ হ্যাক করলো 10 মিনিটের জন্য, হ্যাক করে ডাউনলোড করে আবার ধরেন ফেরত দিয়ে দিল, কেউ কিন্তু বুঝলামই না আমরা আসলে কীভাবে কী হচ্ছে। তো এখানে আসলে প্রোডাকশন হাউসের উদাসীনতা। ভাইয়া যেটা বললেন যে কার কার কাছে যাচ্ছে, এটা একদম রোস্টার মেনটেন করা, যে এইখানে জিনিসগুলো আছে। হবে কি, আমি যখন দেখছি, ধরুন আমি একজন স্টাফ, যে আমার কাছে ছবিটা আছে, আরো 5 জনের কাছে ছবিটা আছে, আমি কিন্তু আস্তে করে টাকার বিনিময়ে আমি এটা দিতেই পারি, কারণ কি আমি জানি যে আরো 5 জনের কাছে আছে, আমার নাম তো হবে না, গেলে ওর নামটা হবে। ওখানে তার লেখা নাই, যে লেখা নাই, রোস্টার মেনটেন করা নেই। তো ওই জায়গায় ওই জিনিসটা আসলে খুবই স্ট্রংলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয়। এটা আমাদের আসলে উদাসীনতা, আর কিছুই না। শাকিব খানের সাথে সিনেমা করার পর আপনি সিনেমাই বন্ধ করে দিলেন, সিনেমা বানানো, এটা কেন? আসলে বন্ধ করে দেইনি, গল্প আসলে সিনেমা বলুন বা যেটাই বলুন না কেন, ভিজুয়াল যে কোনো কিছু করাতে গল্প বলাটা, তো যেই গল্পটা আমার বড় পর্দায় বলার প্রয়োজন ছিল, তার জন্য যাকে প্রয়োজন ছিল তার কাছে আমি গিয়েছি, কাজ করেছি। এখনো গল্প বলে যাচ্ছে, হয়তো ছোট পরিসরে। আবার যখন মনে হবে যে না, এই গল্পটা বড় পর্দায় বলা জরুরি,
বা সেটার আয়োজনটা জরুরি, তখন আবার সেখানে আবার ফেরত যাবো, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে আসলে অফিসিয়াল কথা। আর আনঅফিসিয়ালি যদি বলতে চাই, যদি পুরোটাই গণমাধ্যমে বলা হচ্ছে, যেই গল্পগুলো আসলে আমরা বলতে চাই বা যেই গল্পগুলো আসলে আমি দেখাতে চাই মানুষকে, ওরকম আসলে পৃষ্ঠপোষকতার কিছুটা অভাব রয়েছে। এখন আপনি জানেন যে পেশাদার প্রোডাকশন হাউস মামুন ভাই কিছুক্ষণ আগেই বললেন যেটা, যে অনেক কম আমাদের এখানে। তো ওই জিনিসটার একটা অভাব তো বোধ তো অবশ্যই আছে। সিনেমা আসছে, যেগুলো আসছে, যে গল্পগুলো পড়ছি, যেই প্রযোজক দেখছি, আসলে মনে হচ্ছে যে না, এত বড় ক্যানভাসে একটা কাজ করার পরে এই কাজগুলো করাটা আসলে আমার জন্য ক্ষতিগ্রস্ত হব আমি নিজে। এই যে আসলে নিজে একটু সময় নিচ্ছি, ভালো কিছু নিয়ে আসতে চাই আসলে সবকিছু। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন, কারণ প্রথম সিনেমাটা আপনার সম্ভবত 103 হলে মুক্তি পেয়েছিল। সো এরপরে কিন্তু দর্শক আরো অপেক্ষায় ছিল যে পরের সিনেমাটা কোন ব্লাস্ট নিয়ে আসবে। সো যখন আপনি আর আসছেন না, তখন নানা রকম প্রশ্ন তৈরি হয়, এটাই স্বাভাবিক। মামুন ভাই, আপনার সিনেমার কথা মানুষ বলে যে যত গর্জে তত বর্ষে না, ঘটনাটা কি? আসলে এটা আমি নিজেও বলতে চাই, একটু ক্লিয়ারলি বলতে চাই। আসলে আমার একটা প্রবলেম আছে, আমি সবকিছু সবসময় এক্সপেরিমেন্ট করি। আচ্ছা, এখন এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি সাকসেস হতে পাই নাই, এটা আমি একদম খোলাসা করেই বলি। এখন যখন আপনি নতুন কিছু করতে যাবেন, তখন তো এটা অনেক আওয়াজ হবে, লাস্ট পর্যন্ত সাকসেসফুল না আসলে তত গর্জ যাবে না। লাইক আমি করোনার সময় যখন কেউ সাহসই পায় না 20 লাখ টাকার কন্টেন্ট বানানোর, তখন কিন্তু আমি মেগা স্টার শাকিব খানকে নিয়ে 2.5 কোটি টাকা দিয়ে কন্টেন্ট বানিয়েছি, তাও ওটিটির জন্য। আচ্ছা আসেন, এখন আবার বানাইলাম দরদ, কি হলো, প্যান ইন্ডিয়া ফিল্ম বানাইতে হবে। কারো মাথায় কোনোদিন আইডিয়াই ছিল না বাংলাদেশ থেকে একটা প্যান ইন্ডিয়া ফিল্ম বানাবে। কিন্তু লাস্ট যে কটা সিনেমা শাকিব খানের মুক্তি পেয়েছে সবগুলোই হিট হয়েছে, এক্সেপ্ট এইটা কিন্তু যদি আমি বলি, লাস্ট শাকিব খানের যতগুলো ছবি হিট হয়েছে ঈদে রিলিজ হয়েছে, দরদ এক্সেপশনাল, ওই জন্যই আমি ওয়ার্ডটা উচ্চারণ করছি। তার কত সাহস আছে ঈদ ছাড়া একটা ছবি রিলিজ করে দেখাক। এবং আমি যে সময় রিলিজ করছি নভেম্বর, তখন দেশের অবস্থা কি ছিল, কয়টা হল খোলা ছিল তখন। তাহলে কি ঈদ ছাড়া শাকিব খানের সিনেমাও চলে না? আমি ঈদ ছাড়া বলতে চাচ্ছি না, আমি বলতেছি যে আপনাকে সময়, আমরা যে নভেম্বরে ছবিটা রিলিজ করেছি 15 নভেম্বর, আগস্টের 5 তারিখে দেশে একটা পরিবর্তন আসলো, তারপরে নভেম্বরে ছবি রিলিজ। ওই সময় কেউ জীবনে সাহসী দেখাইতো না ছবি রিলিজ করার জন্য। যে আমি বললাম আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, আমি এক্সপেরিমেন্ট করছি। এবং আমি বলি যে আমি আমার জায়গায় ঠিকই সাকসেস, কারণ আমার কিছু পলিসিগত ব্যাপার আছে, সেই পলিসি নিয়ে আমি বের হই। আপনার নেক্সট পলিসি, নেক্সট এক্সপেরিমেন্ট দেখেন, এখন ওই যে আমি এরপর কি শাকিব খানকে নিয়েই আবার এক্সপেরিমেন্ট চালাবেন? মানে তপুর কথাই একটা জিনিস অ্যাড করতে চাই। প্রবলেমটা হয়ে যায় কি, আপনি যখন অনেক বড় স্টার নিয়ে কাজ করে ফেলবেন, তখন আপনি চাইলেও অনেক কিছু আর করতে পারবেন না। মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে আপনি একটা হাতি কিনে ফেলছেন, হাতি কেনার পরে আপনি ইচ্ছা থাকলেও গিয়ে একটা মধুর বিড়ম্বনায় পড়ে গেছেন, মধুর বিড়ম্বনার মতো বিষয় আছে। আর মানে প্রস্তুতি নিচ্ছি, একটা বড় ছবির প্রস্তুতি নিচ্ছি, তো সেটা কি শাকিব খানকে নিয়েই? আপাতত তো শাকিব ভাই, মানে আমি এখন আপনার কথাতে আরেকটা বিষয় আমার জাস্ট মাথায় এলো, যে যেহেতু বড় একজন তারকাকে নিয়ে কাজ করে ফেলেছেন, ওই জায়গাটায় একটা মধুর বিড়ম্বনায় আছেন, তার মানে কি অন্য কোনো নায়করা, অন্য কোনো নায়িকারা? না, বিষয়টা কিন্তু আমি এটা বলছি না। মানে আমি বলছি যে দেখেন কি হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে যে ওই যে বললাম যে সাপোর্টিং একটা বিষয়। ধরেন আমরা এখন, আপনি একটা বড় ক্যানভাসে বড় কিছু চিন্তা করতেছেন, এখন অনেকেই বলে ভাই কম টাকাও তো ফিল্ম হয়। আসলে এই কম টাকার লিমিটেশনটা কি? বাংলাদেশে একটা ফিল্ম এখন যদি আপনি নিম্নতম একটা কোয়ালিটিফুল ফিল্ম বানাইতে চান, যে কোনো আর্টিস্ট, সেই আর্টিস্টকে নিয়ে ছবি বানাইতে 3 কোটি টাকার নিচে ছবি বানানো বাংলাদেশে সম্ভব না, পসিবল না। এর নিচে আপনার ছবি 20 লাখ টাকাও বানাইতে পারবেন। ওই যে বললো প্রামাণ্য চিত্র তো 10 কোটি টাকা দেওয়া হয়। এখন আপনি যদি 10টা শট নিয়ে বলেন এটাই প্রামাণ্য চিত্র, ওটা তো ফাইট করা যাবে না। মানে আমি বলতেছি যে সিনেমাগুলো আপনি মানুষকে দেখাইতে চান এন্টারটেনমেন্টের জন্য, আর্টিস্ট যেই হোক, 3 কোটি টাকার নিচে এটা আর সম্ভব না। মানে ওই মার্কেটটা শেষ হয়ে গেছে। একটা সময় হয়তো একটা ভালো গল্পের ছবি বানাইতে গেলে এখন যে অ্যারেঞ্জমেন্ট লাগে, যে ক্যামেরা লাগে, যে লাইট লাগে, যে মানে আনুষঙ্গিক বিষয়গুলো লাগে, এখানে এটা লাগবে। এখন 2টা ছবির প্ল্যানিং আমি করে রাখছি, একটা দানব আর একটা শের। দুইটা নায়কই শাকিব খান? অবশ্যই না, একটা শাকিব ভাই হবে, ট্রাই করতেছি আমরা, আলোচনা চলতেছে আমাদের, ফাইনাল না, যতক্ষণ পর্যন্ত ফাইনাল না ততক্ষণ পর্যন্ত কোনো কিছু ফাইনাল না। আর একটা মানে অন্য আর্টিস্টকে নিয়েই করব। সেটা কে একটু ঘোষণা দিয়ে যান না। দানবে কে হচ্ছে এটা বলেন? ঘোষণাটা দিতে চাই না, মানে আমার কথা হচ্ছে দানবে কে আছে এটা বলেন। দানবে শাকিব ভাই নাই, এটা অন্য আর্টিস্ট নিয়ে হবে, যেটা আপনি বললেন। আচ্ছা, ব্যাখ্যাটা হচ্ছে যে আসলে আরেকটা শেখ, হ্যাঁ শেখ আরেকটা শের।
শের সিনেমাটাতে আমরা শাকিব খানকে পাবো? ট্রাই করতেছি আমরা, শের যদি হয় সেটা শাকিব ভাইকে নিয়েই হবে, আর না হলে শেরের গল্প হয়তো আমরা চেঞ্জ করে ফেলবো, কারণ ওইটা যে সাবজেক্ট নিয়ে বানানোটা শাকিব ভাই ছাড়া আমার চোখে মানে কোনো আর্টিস্ট নেই যাকে না বানাইতে পারবো। আচ্ছা, বিষয়টা এই জায়গায় যদি হয় ছবিটা তাহলে শাকিব ভাইকে নিয়ে হবে, না হলে শের হবে না, অন্য কোনো ফিল্ম হবে। তপু খানের আপডেট জানতে চাই এবারে। আমি আসলে গল্প নিয়ে কাজ করছি, আমি একটা থ্রিলার কাজ শুরু করব হয়তোবা এই বছরের শেষের দিকে। তো ওটা গল্প এগিয়েছে, এখন প্রযোজকের সাথে কথোপকথন চলছে, আমরা স্ক্রিপ্টিংয়ে যাচ্ছি খুব দ্রুতই, এই মাসেই স্ক্রিপ্টিংয়ে যাচ্ছি। বাকিটা আসলে আনুষ্ঠানিকভাবে বলতে চাই যখন আসলে সবাই অনবোর্ড হয়ে যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ দুজনকে। আজকে চ্যানেল 24-এর সাপ্তাহিক বিনোদনের আয়োজন তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারে পেয়েছি এবং নানা গল্প আড্ডায় নানা কিছু জানতেও পেরেছি। দুজনের আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আশা থাকবে যে চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল পদে রয়েছে তারাও সকল সংকট দূর করতেই কাজ করবে সবসময়। শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ আপনাদের। দর্শক, এই ছিল তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।